আবার স্বাগত জানাচ্ছি ২১ বিজনেস, সঙ্গে আছি আব্দুর রহমান রনন। দর্শক, আমরা জানি ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন শেষ হয়েছে, পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে শেষ হয়েছে। টার্নওভারের গতিও ভালো ছিল। আমরা আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের আপডেট নিয়ে কথা বলবো, কি অবস্থা, ভবিষ্যতে কথা বলতে চাই। এজন্য আমাদের সাথে রয়েছেন মিডওয়ে সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশিকুর রহমান। মোহাম্মদ আশিকুর রহমান, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। আমরা একটা কথা বলি যে ভালো শেয়ারের খুব অভাব, কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক শেয়ারের পি রেশিও কিন্তু ৫ অথবা ১০-এর নিচে অথবা আশেপাশে। আমরা যদি উদাহরণ দিয়ে বলি, স্কয়ার ফার্মা, গ্রামীণ ফোন অথবা পাওয়ার গ্রিড, ব্র্যাক ব্যাংক। তো আমরা যেটা দেখি, এইসব শেয়ারে কিন্তু ওইভাবে আমার মুভমেন্ট দেখি না। আমরা কিন্তু টপ ট্রেডেও দেখি না, টপ গেইনারেও দেখি না। আসলে কেন? প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যারা তারাও কেন এইসব শেয়ারে আগ্রহী ওইভাবে হচ্ছে না? কিভাবে দেখছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি একটা ভালো প্রশ্ন করেছেন, কারণ এটা সত্যিই যে আমরা বারবার বলে আসছি যে বড় বড় ভালো ভালো কোম্পানিকে লিস্টেড করা উচিত, অলরেডি এক্সিস্টিং আমার অনেক কোম্পানি আছে যাদের পি রেশিওটা কম। এটা মেইনলি যে ইস্যুটা হচ্ছে সেটা হলো আপনার ইনস্টিটিউশনাল ইনভেস্টরের যে ল্যাক অফ কোয়ালিটি অ্যান্ড ডেপথ। আচ্ছা। আমাদের মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি যদি দেখেন, এটা অ্যাকচুয়ালি এত বড় কোনো মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি না। অ্যান্ড এইসব বড় বড় কোম্পানিতে লং টার্ম বিনিয়োগ করে মেইনলি কিন্তু মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি। আচ্ছা। সো সিন্স আমাদের মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিটা সাইজ ছোট, প্লাস পাস্টে অনেক রকমের কারসাজি হয়েছে, অনেক কিছু হয়েছে, এই যে কন্টিনিউয়াস যে পেশেন্ট যে ক্যাপিটালটা থাকতে হবে, যে ইনভেস্টমেন্টটা থাকতে হবে, এরকম ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি বিল্ড আপ কিন্তু এখনো পর্যন্ত হয়নি। প্লাস আমারও একটা পার্সোনাল ওপিনিয়ন আছে, সেটা হলো যে যখন লম্বা সময় ফ্লোর প্রাইস দেওয়া ছিল, সেটাতে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু এই স্টকগুলি। আচ্ছা। কারণ লিকুইডিটি ড্রাই আপ হয়ে গেছে এন্ড তাদের ফ্রি ফ্লোর শেয়ার কিন্তু অনেক বেশি। সো মার্কেটে যখন আপনার ডিমান্ড সাইডে যে বিনিয়োগকারী যদি না থাকে বা টার্নওভার যদি না হয়, তখন এই শেয়ারগুলিতে অনেক প্রবলেম হয়েছে, তাদের একটা বিশাল বড় একটা কারেকশন হয়েছে। এখনো পর্যন্ত অলমোস্ট ২ বছর পরেও ফ্লোর প্রাইস তোলার পরেও কিন্তু ওই সিকোয়েন্সটা ফেরত আসেনি যে ভালো ভালো বিনিয়োগকারী এই যে স্টকগুলিতে বিনিয়োগ। আচ্ছা, আচ্ছা। এখন ব্লু চিপের স্টকে আসলে বিনিয়োগকারীরা বিনিয়োগ করে অনেক দিন ধরে সেরকম রিটার্ন পাচ্ছে না। যেটা আমরা দেখেছি, এফডিআর রেট অথবা সঞ্চয়পত্রের সুদের হারও কিন্তু তার চাইতে অনেক বেশি বলা যায়, আমি যদি ডিভিডেন্ড হিসাবটা করি। তো সেক্ষেত্রে যে আমরা দেখি একটু দুর্বল মূল্যভিত্তিক শেয়ারগুলোর দর বাড়ছে, তো সেখানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরও বেশ খানিকটা আকর্ষণ আমরা দেখতে পাই। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এটা খুবই আনফরচুনেট। যেটা হয়েছে কি, আপনার ওয়ান্স এগেন ইনস্টিটিউশনালরা যেভাবে চিন্তা করবে যে ঠিক আছে, আমি আমার রিস্ক ফ্রি রিটার্ন থেকে আমি কত পাচ্ছি, এন্ড দেন আমি মার্কেট থেকে আমি কতটুকু ফান্ড আমি রেজ করব বা আমি কি রিটার্ন জেনারেট করব। আনফরচুনেটলি ইন্টারেস্ট রেট কিন্তু এখনো বেশ হাই। আপনার ট্রেজারিতেও কিন্তু অপশন হচ্ছে আপনার 9 to 10%। আচ্ছা। ওয়ারেস ক্যাপিটাল মার্কেটে এই বছর হয়তো বা একটা ভালো রিটার্ন আমরা এক্সপেক্ট করছি, বাট গত 5 বছরেও যদি দেখেন, রিটার্ন হ্যাজ বিন কোয়াইট নেগেটিভ। সো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা যদি রিটেল সেন্টিমেন্টের মতনও যদি তারা ইনভেস্টমেন্ট করে বা ট্রেড করে জাস্ট পারফরমেন্সের জন্য, তাহলে কিন্তু মার্কেটের এই প্রবলেম কন্টিনিউয়াসলি করতে থাকে। পাস্টে যে প্রবলেমগুলি হয়ে গেছে, এখন ওগুলি তো আর দেখে লাভ নেই। আমাদের এখন যে জিনিসটা করতে হবে, আপনাকে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি বেস বানাতে হবে। অলসো এট দ্য সেম টাইম কয়েকটা ভালো আইপিও যদি আনেন, যেটা হবে যে আপনার নতুন ক্লাস অফ বিনিয়োগকারী আসবে। আচ্ছা। কারণ নতুন ক্লাস অফ বিনিয়োগকারী এই যে গত 5 বছর বা 10 বছর বা 15 বছরের যে প্রবলেমগুলি ছিল আমাদের ক্যাপিটাল মার্কেটে, ওইগুলি ওরা ফেস করেনি। ওদের প্রতি ওদের অ্যাটলিস্ট আরো পেশেন্স, ক্যাপিটাল বিল্ডিং বা তাদের ইন্টারেস্ট গুলি এই যে আন্ডারপ্রাইজ স্টকের প্রতি কিন্তু বাড়বে। এক্সিস্টিং আচ্ছা। বিনিয়োগকারীর বাড়ছে না বলেই কিন্তু আমরা আজকে আপনাকে এই প্রশ্নটা করতে। একদম। এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কিন্তু আবার বলে থাকে যে ভালো কোম্পানির শেয়ার নিয়ে আসতে হবে, কিন্তু তাদের বিনিয়োগটা আমরা সেখানে দেখতে পাচ্ছি না। এটা আসলেই দুঃখজনক। আপনি মিউচুয়াল ফান্ডের কথা বলছিলেন। মিউচুয়াল ফান্ডে যে ন্যাব দেখাচ্ছে, সেটাও কিন্তু অনেক নিচে, ফেস ভ্যালুর অনেক নিচে। সেটিও আসলে আছে কিনা সেটি নিয়েও আসলে একটা সন্দেহ কিন্তু থেকেই যায়। আমি একটু জানতে চাইবো যে দুর্বল মূল্যভিত্তি অথবা আমি যদি বলি যে বন্ধ যে কোম্পানি, সেগুলো নিয়ে কিন্তু একটা কথা হচ্ছে। এবং সেক্ষেত্রে বিএসইসি গতকালকে একটা স্পষ্টীকরণ দিলেন যে আসলে
যেগুলো বন্ধ কোম্পানি সেগুলো বন্ধ হচ্ছে না এরকমই একটা স্পষ্টীকরণ। তো এই যে স্পষ্টীকরণটা দেওয়া হলো সেটি কিন্তু ট্রেড আওয়ারের আগে দেওয়া যেত, রবিবারের ট্রেড আওয়ার আগে দেওয়া যেত, এটা কিন্তু মাঝামাঝি একটা সময় দেওয়া হলো। তো সেক্ষেত্রে যেসব বিনিয়োগকারী বিনিয়োগ করেছিলেন সেসব শেয়ারে তারা কিছুটা লুজার হলো কিনা, মানে পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? সোশ্যাল মিডিয়ার যুগে এইসব প্রবলেম হওয়াটা মানে অস্বাভাবিক কিছু না। কিছু না, আচ্ছা। ইনফ্যাক্ট আপনি যদি দেখেন বিসেকের স্টেটমেন্টে ওনাদের পয়েন্ট অফ ভিউ ছিল যে বিসেকের চেয়ারম্যান পাবলিকলি যে জিনিসটা বলেছে ওই মেসেজটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে ওভাবে ক্যারি হয়নি, ওই আচ্ছা। জন্য ওনারা একটা ক্ল্যারিফিকেশন দিয়েছে। হ্যাঁ, আমরা এটা বলতে পারি যে মার্কেট ওপেন হওয়ার আগে এই ক্ল্যারিফিকেশন গুলি দিতে পারলে ভালো হয়, বাট আই অলসো থিঙ্ক যে আমরা যতই চেষ্টা করি যদি একটা মেসেজ মনে করেন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার যদি করতে চান, আপনার সবসময় একটা নেগেটিভ মেসেজ দিলেই কিন্তু ওটা সবচেয়ে বেশি ভাইরাল হয়। এটা শুধু যে স্টক মার্কেটের জন্য তা না, এটা লাইফের সবকিছুর জন্য। আদারওয়াইজ ভেরি ইম্পর্টেন্ট যে বিনিয়োগকারীকে আগে অ্যাকচুয়ালি যাচাই করে নেওয়া উচিত যে সে যে মেসেজগুলি পড়ছে বিকজ অফ সোশ্যাল মিডিয়া, সে চাইলে কিন্তু বিসেক চেয়ারম্যানের মানে অ্যাকচুয়াল কথাগুলি যেগুলি রেকর্ডেড আছে ওগুলি দেখলেই পাবেন। সেকেন্ড অফ অল, এই প্রবলেম আমরা যেভাবে বলি এই প্রবলেমগুলি কিন্তু যতক্ষণ পর্যন্ত এই স্টকগুলি আমাদের ক্যাপিটাল মার্কেটে থাকবে এন্ড ওই কাউন্টার ওয়াইজ যদি আমরা আরো ভালো স্টক যদি না আনতে পারি জি, এরকম প্রবলেম কিন্তু চলতেই থাকবে। চলতে থাকবে। আমার পয়েন্ট অফ ভিউ হলো যে বন্ধ কোম্পানিদের অবশ্যই একটা পলিসির মধ্যে আনতে হবে যে আমরা স্পন্সর বলেন ম্যানেজমেন্ট বলেন তাদের থেকে আমাদের একটা অপিনিয়ন নিতে হবে যে আপনারা একটা রিয়েলিস্টিক প্ল্যান দেন যে আপনারা ওয়েন ক্যান ইউ কাম ব্যাক ইনটু ইয়েস। প্রোডাকশন এন্ড ইনটু আ গুড ফাইন্যান্সিয়াল সিচুয়েশন। যদি কেউ না দিতে পারে তখন তো অবশ্যই এই স্টকটা লিস্টে থাকার কোনো অবশ্যই। মানে যুক্তি নেই, এন্ড ওয়ার্ল্ডের সব জায়গায় এই জিনিসটা হয়। তবু আমাদের দেশে এটা ডিসিশন নেওয়ার আগে একটু চিন্তা করতে হবে, কারণ আমাদের মার্কেটে আনফরচুনেটলি লিকুইডিটির একটা বিশাল বড় সমস্যা, স্টকস এর একটা বিশাল বড় সমস্যা। আপনি ইভেন 4-5টা কোম্পানিও যদি কোনো কারণে মেইন বোর্ড থেকে আপনি রিমুভ করেন, এটা কিন্তু আমাদের মার্কেটে একটা বিশাল বড় ইম্প্যাক্ট। সো যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের ডেপথ বাড়াতে পারবো, আই থিঙ্ক এই কোম্পানিদের ব্যাপারে ব্যাক এন্ডে ম্যানেজমেন্ট এন্ড তাদের স্পন্সরদের সাথে কথা বলে একটা সলিউশন আনাটা আই থিঙ্ক ইজ মাচ মোর ওয়াইজ। আচ্ছা। বলা হয়ে থাকে কিছু ওনাররা পুঁজিবাজারে আসেই লুটপাটের জন্য। এখন আমরা যদি একটি কোম্পানিকে পুরোপুরি বন্ধ করে দিই, তার লেনদেনকে বন্ধ করে দিই, তাহলে সেই উদ্যোক্তা পরিচালককে আসলে পুরস্কৃত করা হলো কেন? হ্যাঁ, এগুলি রুলস এর মধ্যে এনে আপনাকে স্পন্সরদেরকে এন্ড ম্যানেজমেন্টকে পানিশমেন্ট করতে হবে। ইটস এ ভেরি সিম্পল থিং। আচ্ছা। আমাদের এখানে যেটা হয় যে ওয়ান্স এগেন আপনি লাস্ট বিগত কয়েক বছরে যেটা হয়েছে যে বেশ মানে নন ভায়াবল কিছু কোম্পানিকে আপনার লিস্টেড করা হয়েছে, জি। বিসেক এর পারমিশন দিয়েই কিন্তু তখন লিস্টেড করা হয়েছে। তো এখন লিস্টেড করা হওয়ার পরে কি হয়েছে, মার্কেটটা তো খারাপ হয়েছে, বিনিয়োগকারী এখন ওই ফাইন্যান্সিয়ালস দেখে সে বিনিয়োগ করেছে। এখন বিনিয়োগকারী তো বলতেই পারে যে আমি তো এই ফাইন্যান্সিয়ালস দেখে বিনিয়োগ করেছি, অল দিস ফাইন্যান্সিয়ালস ওয়্যার অ্যাপ্রুভড বাই দ্য রেগুলেটর। এখন রেগুলেটর এসে যদি বলে যে না এগুলি খারাপ কোম্পানি, আমরা ওদেরকে বন্ধ করে দিব, সো এখানে বিনিয়োগকারী কোথায় যাবে? এই জন্যই তো আমাদের ক্যাপিটাল মার্কেটে যে আমরা বলি আস্থা, ট্রাস্ট, কনফিডেন্স, মানে সবার আগে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষাটা করতেই হবে। আমি এই প্রসঙ্গে যদি একটু বলি, সেটা হচ্ছে ডিএসসি মেম্বারদের প্রতি সম্মান রেখে একটু বলি। আমরা জানি যে ঢাকা স্টক এক্সচেঞ্জের মেম্বারদের কারণেই ঢাকা স্টক এক্সচেঞ্জ আজকে এই পর্যায়ে এতটা গতিশীল। তো আমি একটু জানতে চাই সেটি হচ্ছে গত 17 বছর যে আইপিওগুলো এসেছে সেখানে কিন্তু ডিএসসি মেম্বারদের কিন্তু একটা কোটা ছিল 20% আশেপাশে। তো এই যে পচা অথবা দুর্বল মৌলভিত্তিক কোম্পানিগুলো আসলো, সেখানে কিছুটা দায়ভার কি আসলে তাদের উপর বর্তায় কিনা, কিভাবে দেখেন? না, আমার মনে হয় আপনি জিনিসটা ভুলভাবে বলছেন। জিনিসটা হলো যে এলিজিবল ইনভেস্টর, নট ডিএসসি মেম্বাররা। আচ্ছা। ডিএসসি মেম্বার যেটা আপনি বলছেন সেটা হলো ডিএসসি শেয়ার হোল্ডাররা। যেরকম 250টা কোম্পানি যে ব্রোকারেজ আছে তারা হলো ঢাকা স্টক এক্সচেঞ্জের শেয়ার হোল্ডার। শেয়ার হোল্ডার। হাউএভার বিসেক এর আইন অনুযায়ী এখানে এলিজিবল ইনভেস্টর আপনাকে কোটা আছে। যেরকম 250 জন মেম্বার বা শেয়ার হোল্ডার এলিজিবল ইনভেস্টরও আছে, তার চেয়ে আরো বেশি আছে আরো বিভিন্ন রকমের এলিজিবল ইনভেস্টর, যেরকম মিউচুয়াল ফান্ড ম্যানেজার, এএমসি আছে, মার্চেন্ট ব্যাংক আছে, প্রভিডেন্ট ফান্ড আছে। সো এলিজিবল ইনভেস্টরদের কোটা অলমোস্ট 20 থেকে 30% এর মতন ছিল। এন্ড এলিজিবল ইনভেস্টরদেরকে তো আপনাকে অপরচুনিটি দিতে হবে, বাট মেজরিটি ইনভেস্টমেন্ট স্কোপটা ছিল কিন্তু রিটেল বিনিয়োগকারীর কাছে। এখানে আপনাকে সব জায়গায় যদি আপনি ভুল ধরতে চান, সবচেয়ে বড় ভুলটা ধরতে হবে আপনাকে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন, বিকজ তাদের কাছে আইপিওর সব 100% অ্যাপ্রুভাল ডিনায়াল
প্রসেসটা তাদের কাছেই ছিল। আচ্ছা। সো যে অ্যাপ্রুভ করবে বা যে ডিনাই করবে আলটিমেটলি তারই রেসপন্সিবিলিটি হলো যে এই স্টকটা মার্কেটে আসার পরে এটা পারফরমেন্সটা কি হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা জানছি যে খুব শীঘ্রই T+1 হতে যাচ্ছে এবং DSE 30-তে T+0 হতে পারে, এরকম আমরা শুনছি। এটা হলে আসলে কতটা প্রভাব পড়বে পুঁজিবাজারে, কিভাবে দেখছেন? সো আমি প্রথমে একটু T+1 এর কথা বলি এন্ড দেন পরের ইস্যুটা নিয়ে আমি কথা বলি। T+1 যদি হয় এটা আমাদের মার্কেটের লিকুইডিটি অ্যান্ড মার্কেটের স্টেবিলিটির জন্য খুব ভালো হবে। যেটা হয় যে আপনি টিপিক্যালি এখন যেটা হচ্ছে যে T+2-তে আপনি রবিবারে কিনে আপনাকে টিউসডে পর্যন্ত হোল্ড করতে হচ্ছে। আর্লিয়েস্ট আপনি যদি বেচতে চান সেটা ইউ হ্যাভ টু হোল্ড দ্য স্টক ফর 2 days অ্যান্ড ইউ ক্যারি দ্যাট রিস্ক ফর 2 days। এখন একটা হলো যে আপনি স্পেকুলেশন করলেন বা ট্রেডিং করলেন বা আপনি যদি ইনভেস্টমেন্টের দিকেও দেখেন তখন আপনার জন্য T+1 বা T+100 এটা ম্যাটার করবে না, আপনি একটা লম্বা সময়ের জন্য বিনিয়োগ করবেন। T+1 এর জন্য যেটা বেনিফিট হবে, বিকজ আমি আমার যে পার্সোনালি আমরা নিজেরা আমাদের মিডওয়ে থেকে আমরা স্টাডি করে দেখেছি, যখন মার্কেটে 300-400 কোটি টাকার মতন অ্যাভারেজ ট্রেড হয় তখন তো মার্কেটটা ডাউনই থাকে, বিকজ ইনভেস্টরদের পার্টিসিপেশন খুবই অল্প। তখন দেখা যায় যে 70% অফ দ্য ট্রেড কিন্তু T+2-তেই হচ্ছে। তার মানে রবিবারে যত স্টক কেনা হয়েছে 70% ট্রেড ওই রবিবারের স্টকগুলি টিউসডেতেই কিন্তু সেল অফ করা হচ্ছে। সো এটা যদি হয়ে থাকে উই ক্যান অনলি ইমাজিন যে এটা যখন T+1 সেটেলমেন্ট সাইকেলে চলে আসবে, এই 70%-এর অ্যাটলিস্ট 50%ও কিন্তু আপনি এক্সপেক্ট করতে পারেন যে T1-এ এটা সেল হবে, যে সানডেতে কিনে মানডেতে এটা সেল হবে। এটাতে মার্কেটে অ্যাক্টিভিটি বাড়বে, আপনার মার্কেটের পার্টিসিপেশন বাড়বে, প্রাইস ডিসকভারি আরো বেটার। এখন আপনি সেকেন্ডে যেটা বলেছেন যে DSE 30 দিয়ে T0 এর কথা, অ্যাকচুয়ালি ওটা T0 না, T0 হলো একটা সেটেলমেন্ট সাইকেল। ওনারা যেটা বলছেন যে ওনারা স্ক্রিপ্ট নেটিং বলছে। স্ক্রিপ্ট নেটিং এর পয়েন্ট হলো যে হাইলি লিকুইড স্টক যার অনেক শেয়ার অ্যাভেলেবল আছে মার্কেটে, আপনি যে কোনো সময় কিনে যে কোনো সময় বেচে যদি দিনে ক্লোজিং হওয়ার আগে, যখন এখন 2:10 যে ক্লোজ হয় মার্কেট, ক্লোজিং হওয়ার আগে যদি আপনি শেয়ারটা সেল করে ফেলেন তাহলে আপনাকে সেটেলমেন্ট করতে হচ্ছে না, অ্যাজ ইন আপনি কোনো শেয়ার কাউকে ফেরত দিতে হচ্ছে না বা কোনো শেয়ার রিসিভ করতে হচ্ছে না। এই T+1, T+0 আর T+2 এগুলিতে সেটেলমেন্ট আছে যেখানে আপনি শেয়ার দিবেন, টাকা পাবেন। ওয়ারেজ এখানে যেটা হচ্ছে যে আপনি অন স্ক্রিপ্টে একটা বাই সেল করছেন, বাট ইন্টারনালি ঢাকা স্টক এক্সচেঞ্জ একটা মোস্ট লাইকলি সিডিবিএল এর সাথে একটা এপিআই ক্রিয়েট করে তারা একটা ইন্টারনাল সেটেলমেন্ট হবে যেখানে কিন্তু টাকার লেনদেনটা বেশি হবে না। ইউ আর মেইনলি ফোকাসড অন প্রফিট। এখানে যেটা হতে পারে যে স্পেকুলেশন হয়তো বা আরো বেড়ে যেতে পারে, বাট যদি আমরা DS30-র উপর ইনিশিয়ালি ফোকাস করি, আমরা একটা স্যান্ডবক্স মডেলে আমরা দেখতে পারি যে এটা মার্কেটে কিরকম ইম্প্যাক্ট হয়। আমাদের জন্য আমি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট মনে করি, টার্নওভার আপনাকে খুব বাড়াতে হবে। কারণ আপনার যদি ম্যাসিভ অ্যামাউন্ট অফ টার্নওভার থাকে, আপনার যদি আজকে DSE 3,000-4,000 কোটি টাকার ডেইলি অ্যাভারেজ টার্নওভার যদি থাকে, তখন বিনিয়োগকারীর একটা মানে আস্থা থাকে যে হঠাৎ করে মার্কেট পড়লেও যে কাউন্টার ওয়াইজ কেউ না কেউ বাই করবে, কারণ সাইড লেনে সবসময় টাকা থাকে। আচ্ছা, আমরা প্রত্যাশা করি টার্নওভার বাড়ুক। আমরা প্রত্যাশা করব যে মার্জিন রুলের কথাও বলা হচ্ছে সেটা বাজার বান্ধব হবে। সেই সাথে T+1 হলে যেটি বলছিলেন আপনি যে টার্নওভার অনেক বাড়বে এবং বিদেশি বিনিয়োগও আকৃষ্ট হবে। তো আমরা প্রত্যাশা করছি একটা গতিশীল বাজারের। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম মিডওয়ে সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশিকুর রহমানের সঙ্গে। দর্শক, এবার নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পরেই।